রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা কোনো গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজাসাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে। সাথে আছি আমি পারভেজ রেজা। চাকরিতে কোটা সংস্কারের সামান্য দাবি থেকে যে স্ফুলিঙ্গের জন্ম হয়েছিল, তাই ধীরে ধীরে রূপ নেয় বৈষম্য বিরোধী এক গণ আন্দোলনে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা, সামাজিক ন্যায় বিচার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা নিয়ে সেদিন রাজপথে নামে হাজার হাজার মানুষ, ঝরে যায় শত শত প্রাণ। কিন্তু রক্তস্নাত সেই বিজয়ের পর রাজনীতির জটিল সমীকরণে বারবার প্রশ্নবিদ্ধ হয় জুলাই চেতনা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শহীদ ও আহত পরিবারগুলোর ন্যায় বিচারের উদ্দেশ্যে অনেক মামলা দায়ের করে। একই সাথে করা হয় বহু হয়রানিমূলক মামলা। ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে অগণিত লোককে আসামি করা হয় নানা অসঙ্গতির কারণে। বেশিরভাগ মামলারই কোনো কুল কিনারা করতে পারেনি তদন্ত সংস্থাগুলো। অনেক নিরপরাধ মানুষের জামিন হওয়ার পরও নানা জটিলতায় মিলছে না জামিন। ন্যায় বিচার ও আইনের শাসন এখনও প্রশ্নবিদ্ধ। এসব নিয়েই আজকে কঠিন কথা সহজে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মানসুর আলম, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, আছেন জামায়াতের শাহবাগ পশ্চিম থানা আমির এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আমি একেবারে সোজা সাপটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। 2 বছর আর অল্প কয়েকদিন পরে আমরা শেখ হাসিনার পতনের 2 বছর পূর্তি আমরা সবাই উদযাপন করব, এবং এই এত বড় একটি ঘটনা যেটি বাংলাদেশের জনগণ একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে পতন ঘটিয়েছে। কিন্তু 2 বছর পরে আজকে আসলে তো মূল্যায়ন করার সময়টার জন্য একটি মোটামুটি একটা ভালো সময়। জুলাইয়ের সেই যে আকাঙ্ক্ষা ছিল সেটি আসলে কতটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি, অথবা আমরা সেই সঠিক পথে কতটা এগিয়ে যেতে পারছি? মানসুর আলম, আপনাকে দিয়ে প্রথম শুরু করি। আজকে যেহেতু জুলাই নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সবাই জুলাইয়ে বড় হয়েছি। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম আমাদের অনেক বড়, কিন্তু মূলত আমরা বড় হয়েছি জুলাইয়ে। এবং আমাদের জীবনে সবচেয়ে বড় হয়েছে বলতে মানে কি, মানে পরিণতিটা পেয়েছেন জুলাইতে? জি, সেটাই বলতে চাচ্ছি। জুলাইটা বড় হয়ে এসছে। জুলাই আমাদের জীবনের সবচেয়ে বড় ঘটনা। আচ্ছা, তো যখনই আমরা রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা হয়, রাজনীতি নিয়ে আলোচনা হয়, আমাদের কাছে, আমরা যারা অপেক্ষাকৃত তরুণ আছি, আমাদের কাছে জুলাই একটি স্বাভাবিক আলোচনা। জুলাই আমাদের শক্তি। তো সেই জায়গা থেকে 2 বছর হয়ে গেল আজকে। জুলাইয়ের 2 বছর, শেখ হাসিনার পতনের 2 বছর পূর্তি হতে যাচ্ছে। জুলাই চলমান। জুলাইয়ের প্রথম দিন থেকে যে জুলাই মাসটা আসছে, তখন থেকে কিন্তু আমাদের স্মৃতিচারণা শুরু হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ আগে আপনারা ভিডিও এখানে স্ট্রিম করছিলেন, আমি দেখছিলাম, এবং সেই সময়কার দৃশ্যগুলো চোখে ভাসছিল। সেই সময়টার মধ্যে চলে গিয়েছিলাম যে এ উত্তাল সময়ে আমাদের কাছের ভাই বন্ধুরা মারা যাচ্ছে,
কখন নিজেও মারা যায় তার কোনো ঠিক নেই। এই ধরনের একটা অনিশ্চয়তা নিয়ে আমরা জুলাই রাজপথে ছিলাম। যদিও এটি মূলত একটি চাকরি প্রার্থীদের আন্দোলন থেকে শুরু হয়েছে, কিন্তু এটি পরবর্তীতে আর চাকরি প্রার্থীদের আন্দোলন ছিল না। এটি দেশের সমস্ত মানুষ, সমস্ত শ্রেণী পেশার মানুষের আন্দোলন হয়ে উঠেছে এবং এক পর্যায়ে দীর্ঘদিন 17 বছর চেপে থাকা যে ফ্যাসিস্ট এদেশের মানুষের রক্ত শোষণ করেছিল, তারা সেখান থেকে পালিয়ে গিয়েছে। তো জুলাই আমাদের কাছে সেই স্মৃতি যা কখনোই আমাদের হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব না। আপনার এটা সবাই আমরা জানি যে প্রত্যেকটি জেনারেশনের কিন্তু একটি স্ট্রাগল আছে, তাদের একটা সময় থাকে এবং বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর যে কোনো জায়গায় আন্দোলন হয়েছে এবং সেখান থেকে কিছু অ্যাচিভমেন্ট এসেছে, সেগুলো কিন্তু তারুণ্যকে কেন্দ্র করে। আপনি 71-এর মুক্তিযুদ্ধ দেখবেন বা ভাষা আন্দোলন দেখবেন, সেই সময়কার যারা তরুণ তারা সেই আন্দোলনগুলোর নেতৃত্ব দিয়েছেন, সেই আন্দোলনগুলোর সম্মুখ সারিতে ছিলেন। হয়তো সব আন্দোলনের নেতৃত্বে ছিলেন না, কিন্তু সম্মুখ সারিতে ছিলেন। তো এই আন্দোলনটাও সেই আন্দোলন, অনেকে বলে যে জেনজি আন্দোলন, কিন্তু যারা জেনজি না তারা কি এই আন্দোলনে অবদান ছিল না? সবাই মিলে শেষ পর্যন্ত তো সবাই শুরু করেছে জেনজিটা। আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে 2 বছর পরে যদি আমি আজকে মূল্যায়ন করি, যে সেই পথে একটি আকাঙ্ক্ষার তো জন্ম নিয়েছিল মানুষের মনের মধ্যে, যে আমরা আসলে কি শেখ হাসিনার সময় আমরা কি কিসের মধ্যে ছিলাম, তার চেয়ে আমাদের পরিবর্তনটা এটা আসবে, আমাদের সুশাসন আসবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বৈষম্য দূর হবে। মোটা দাগে যদি আমি এরকম অনেকগুলো শব্দ আপনাকে বলতে পারবো, আমাদের ঘুষ দুর্নীতি কমে যাবে, সামাজিক ন্যায় বিচার বলতে যে একটি কথা রয়েছে সেটি প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাও হয়রানিমূলক মামলা করতো, জুলাইয়ের পরও হয়রানিমূলক মামলা হচ্ছে। মানে যদি কম্পেয়ারগুলো এরকম করতেন, তারা যেভাবে করেছেন আমরাও সেভাবে করছি, মানে পরবর্তীতে যারা আসছেন তারাও সেভাবে করছেন কিনা, মানে আমি আপনাকে এই পর্যায়ে দাঁড়িয়ে যদি আজকে মূল্যায়ন করতে বলি যে আমরা সেই ধারণটা, জুলাইটাকে সেই জায়গায় ধারণ করে আমরা মানে আজকে মূল্যায়নটা যে সেই পথে বাংলাদেশ হাঁটছে কিনা। রাষ্ট্র শাসনের প্রশ্ন যখন আসে তখনই বাক স্বাধীনতা আসে এবং গত 17 বছর ফ্যাসিস্টের যে 17 বছর ছিল, সেই 17 বছরের মধ্যে অন্যতম যেই জিনিসটা সবচেয়ে বেশি মানুষের উপর চেপে বসেছিল সেটা বাক স্বাধীনতা। কারণ আপনি যখন একটা অন্যায়ের শিকার হবেন, এবং রাষ্ট্র শাসনের ক্ষেত্রে মানুষ অন্যায়ের শিকার হয়, যারা ক্ষমতায় থাকে, ক্ষমতাসীন থাকে, কোনো না কোনোভাবে হয়তো তারা মানুষের উপর অন্যায় করে ফেলে, এবং সেটা অনেক সময় জেনে বুঝেও হোক বা না বুঝেও হোক। এবং অন্যায়ের পরবর্তীতে যেটা হয় যে মানুষ কথা বলতে পারছে কিনা, আপনাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, সেটা নিয়ে আরও 10 জন মানুষ কথা বলতে পারছে কিনা, এবং তারা যদি সেই কথাটা না বলতে পারে, তাদেরকে যদি সেই মুখ বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে গুম করে ফেলা হয়, তাদেরকে খুন করে ফেলা হয়, সেটি হচ্ছে অন্যায়, এবং সেখানে হচ্ছে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়। তো 5ই আগস্টের আগে এবং পরবর্তী সময়ের যে মূল্যায়ন, সেটাতে আমি বলবো যে বাক স্বাধীনতা যেটা ছিল না 5ই আগস্টের পরে, আমরা সেটা ফেরত পেয়েছি। যখন যার যেটা মন চায় সে সেটা বলতে পেরেছে। এবং এখনও আমি যখন দেখি যে কন্টিনিউয়াসলি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন, এবং সর্বোপরি সরকারের সিস্টেম নিয়ে বিরোধীরা ক্রমাগতই সমালোচনা করে যাচ্ছেন, কথা বলতে পারছেন। শুধু সমালোচনা না, আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে অশ্লীল আক্রমণ, বটবাহিনীর যে আক্রমণ, সেটিও কিন্তু সেই জায়গায় থেমে নেই। কিন্তু সেই তুলনায়, এবং মেয়েরাও কিন্তু সেই বটবাহিনীর আক্রমণের শিকার, সেই তুলনায় বাক স্বাধীনতার কথা চিন্তা করে পদক্ষেপ কিন্তু খুবই কম নেওয়া হচ্ছে। এবং আমি মনে করি যে সেই বাক স্বাধীনতা থাকবে বাক স্বাধীনতার জায়গায়, কিন্তু তারপরে অন্তত নারীদের সেফটির কথা চিন্তা করে, নারীদেরকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে হ্যারাস করা হয় সেই জায়গাটার কথা চিন্তা করে অবশ্যই এই ক্ষেত্রে আইনের সঠিক মানে বড় একটি পরিবর্তন বাক স্বাধীনতার ক্ষেত্রে এসেছে। অন্য জায়গায় যদি রাষ্ট্র বা কেউ ভুল করে থাকলেও আগে,
যদি আপনার কথা বুঝে থাকে, আগে সেটা বলাও যেত না, এখন অন্তত আমি যেটা বলতে চাচ্ছি যে যদি রাষ্ট্র কোনো কিছু করে থাকে। সরকারের কাজের সমালোচনা বিরোধীরা করবে, সরকারের কাজের সমালোচনাটা সাধারণ মানুষ করবে, সেটা করা যাচ্ছে খুব সরকার ভুল করবে, সরকারের ভুল হবেই। তো যে সরকারই থাকুক সেটার ভুল হবে, সরকারের কিছু কাজ থাকবে, কিছু ভুল হবে, কিন্তু মূলত যেটা পরিবর্তন সেটা হচ্ছে যে মানুষ সেই ভুলটা নিয়ে কথা বলতে পারছে কি না, এখন কথা বলতে পারছে, এটাই আমাদের পরিবর্তন। আমি আপনার কাছে যে একই প্রশ্ন, একই যে আপনারা কি মূল্যায়ন করছেন এনসিপির অভ্যুত্থানের ফসল বলতে পারি আমরা, নতুন রাজনৈতিক দল হিসাবে এনসিপি এই অভ্যুত্থানের ফসল হিসাবে তারা এসছেন। কিছু কিছু ক্ষেত্রে তো এনসিপি নিজেরা ক্রেডিটও নেয় যে তাদের আন্দোলনের ফসল হলো ফ্যাসিস্টের বিদায়। তো সেই জায়গাটা দাঁড়িয়ে যেই বৈষম্যহীনতার সমাজ করার বা রাষ্ট্র করার কথা নিয়ে যে আপনারা যে যাত্রাটা শুরু করেছিলেন বা আন্দোলনটা করেছিলেন, আজকের বাস্তবতায় দাঁড়িয়ে কোথায় আমরা আছি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আমার সহলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমার ছোট বোন এবং মাননীয় সংসদ সদস্য মানসুর আলম যেটা বলেছেন, আমার মনে হয় আমি ইন্সপায়ার্ড যে, এবং সে যে জায়গা থেকে শুরু করেছেন যে তিনি জুলাইয়ের ফসল, জুলাই তাকে বড় বানিয়েছে, আমাদের সবাইকে বড় বানিয়েছে বলতে মানে আমি এই জায়গা থেকে শুরু করতে চাই আর কি। মূলত জুলাইয়ের পূর্বে আমরা ছিলাম না, জুলাইয়ের পূর্বে রাষ্ট্রে আমরা ছিলাম না, আমরা ছিলাম ওই আপনার মেটামরফোসিসের যে ককরোচ সেটার মতো ছিলাম। এই রাষ্ট্রে আমাদের কিন্তু এখন অনেক বড়, আমি মেটামরফোসিস যদিও যে না বুঝছি আপনি যেটা বলতে পেরেছেন, ব্যাপারটা হলো যে আমরা ছিলাম, বাট আমাদেরকে রাষ্ট্র আমাদের এজেন্সি স্বীকার করে নাই। তরুণদের এজেন্সি বারবার রাষ্ট্র আপনার অস্বীকার করেছে, এবং তরুণদের যে কোনো যৌক্তিক মত, তরুণদের বলতে বলছি তরুণরা একটা নাগরিকদের একটা বর্গ হিসেবে যারা ভবিষ্যতে আপনার মানে সম্ভাবনাময় জায়গা, তো অনেকে অনেক বড় কিছু হয়ে ওঠে, জন্য সব রাষ্ট্র তরুণদেরকে আলাদাভাবে ট্রিট করে। বাকি যে প্রফেশনে যারা ঢুকে যায় ম্যাচিউরড সিটিজেন, তাদেরকে তো ডিল করা অনেকটা সহজ, তারা ইতিমধ্যে আপনার ম্যাচিউরড এবং পার্ট অফ দ্য স্টেট। বাট তরুণ হলো একটা বড় সম্ভাবনার জায়গা। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি তরুণদের সাথে প্রবীণদের একটা আপনার সংকট তৈরি হয়েছিল তখন। হ্যাঁ, তরুণরা রাজনীতি বোঝে না, তাদের দেশপ্রেম নাই, তারা আই হেট পলিটিক্স জেনারেশনের অংশ। জুলাইয়ের মাধ্যমে যেটা হয়েছে, তরুণরা রক্ত দিয়ে প্রমাণ করেছে যে আমি ওই রাষ্ট্রের নাগরিক এবং এই রাষ্ট্রকে আমি ভালোবাসি, এই রাষ্ট্রকে আমি ধারণ করি, আমাকে তুমি এখান থেকে এরেজ করে দিতে পারবে না। সো এক অর্থে জুলাই আমাদের আসলে নাগরিক হিসেবে পুনর্জন্ম হয়েছে জুলাইতে। জুলাইয়ের পূর্বে নাগরিক ধারণা ছিল না, নাগরিক বলতে আপনার সরকার সমর্থক নাগরিক, তাদের অধিকার ছিল। সরকারের বাইরে যারা কথা বলতো তাদের নাগরিক অধিকারটাই এখন আপনার ছিল না। এই জায়গা থেকে আমি জুলাইয়ের আগে কি হয়েছে, জুলাইয়ের পরে এখন পর্যন্ত আমরা যে একটা সম্ভাবনার মধ্যে বসবাস করছি, আমরা মিনিমাম স্বস্তির মধ্যে বসবাস করছি যে অন্তত আমি কথা বলবো, আমার নিচে গাড়ি এসে থাকবে না যে আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে। সেই জায়গায় আমি মনে করি জুলাইয়ের পূর্বে এবং জুলাইয়ের পূর্বে কখনোই তুলনীয় নয়। এটা তুলনীয় হতে পারে তাদের কাছে যারা জুলাইয়ের পূর্বে সামহাও বেনিফিশিয়ারি ছিল এবং পূর্বে তারা অপেক্ষাকৃত অন্য নাগরিকদের চেয়ে বেটার অবস্থায় ছিল। তাদের কাছে মনে হয় যে জুলাইয়ের পরে সব হারিয়ে যাচ্ছে, সব নষ্টদের অধিকারে যাচ্ছে, আমার অবস্থান কোথায়, আমি তো নাই এখানে। কিন্তু আমাদের কাছে হলো যে আমি ছিলাম না, আমি আবির্ভূত হয়েছে এখানে, আমি নাজিল হয়েছে এখানে, আমার কর্তা সত্ত্বে রাষ্ট্রের পুনর্জন্ম হয়েছে, নতুন করে তৈরি হয়েছে। কিন্তু এই জন্য বলবো যে প্রথমত প্রাথমিকভাবে হলো যে এটা একটা বড় বিজয়, এবং বিজয়টা হলো যে যারা নাই তারা এখানে অস্তিত্ববান হয়েছে। দ্বিতীয়ত হলো যে হ্যাঁ, একটা বড় পরিবর্তনের পরও এই পরিবর্তনটাকে সাস্টেইন করার জন্য যেই আপনার একটা আত্মবিশ্বাস, একটা আস্থা রাষ্ট্র প্রতিষ্ঠানের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমরা ফিরে পাবো, সেই জায়গাটা এখন পর্যন্ত আমাদের চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। কিছুই হয় নাই তা বলবো না, যদি আপনার বর্তমানে যারা আপনার ক্ষমতাসীন আছে তারা একটা চ্যালেঞ্জ যদি বলেন, কোন জায়গায় চ্যালেঞ্জ আপনি? আমাদের প্রথম চ্যালেঞ্জটা হলো যে গণতন্ত্রায়নের যে একটা সংস্কৃতি, এই সংস্কৃতিটার প্রথম ধাপটা আমরা অর্জন করেছি, কিন্তু এই সংস্কৃতিটা যে অব্যাহত থাকবে সেটার জন্য যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এখানে যে চেক অ্যান্ড ব্যালেন্সের সংস্কৃতি তৈরি করতে হবে, যাতে এখানে ব্যক্তি হিসেবে ট্রিট করে, ব্যক্তি প্রতিষ্ঠানের চেয়ে বড় না হয়ে যায়, কোনো ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় না হয়ে যায়, সেই জায়গাটা এনশিওর হবে। দুঃখজনকভাবে আমরা এই জায়গাটা এখনো দেখতে পাচ্ছি না। বাট দেখতে পাচ্ছি না মানে যে আগামীতে পাবো না তা কিন্তু না। এখানে জুলাইয়ের পরে আমাদের নতুন একটা চ্যালেঞ্জ হলো যে সংগ্রাম জারি রাখা। জুলাইয়ের যে আপনার আকাঙ্ক্ষা, যেই নাগরিক, যেমন রাজনীতিবিদদের আকাঙ্ক্ষাটা তো ক্লিয়ার,
রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে নির্বাচন চেয়েছিল। আমার বোন মানসুরা আপনার তাকে হাত ভেঙে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল ক্যাম্পাসের ভিতরে। ক্যাম্পাস রাজনীতি জাতীয় রাজনীতি তো আলাদা, তারপরেও ক্যাম্পাসের মধ্যেও আপনার ছাত্রদের দাঁড়াতে দেয় নাই, ছাত্র দলকে দাঁড়াতে দেয় না, ছাত্র শিবিরকে দাঁড়াতে দেয় নাই। কিন্তু রাজনীতির বাইরের যে তরুণ, সেই তরুণদের কাছে কিন্তু নির্বাচন আর সংসদ গুরুত্বপূর্ণ না। কেন গুরুত্বপূর্ণ না? সেই তরুণরা তো আসলে নির্বাচনের জন্য রাজপথে আসে নাই। সেই তরুণরা যে সংসদ হবে, সংসদ ভালো কিছু হবে সেটা না। তার এটা হলো যে এটা একটা ওয়ে, যে নির্বাচন সংসদ এটা হলো মিনস, যে এন্ড যেটা আপনার সে নাগরিক হিসেবে যেখানে ভালো থাকবে, সে নিরাপদ বোধ করবে, সে এখানে সমৃদ্ধ বোধ করবে এবং তাই বাংলাদেশকে নিয়ে বিদেশে প্রাউড হবে, এই জায়গাটা সে অর্জন করতে পারলো কিনা, সেই জায়গায় আমরা মনে করি আমাদের সেই সংগ্রামটা রয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলো এই জন্য অনেক জায়গায় আমরা বারবার রাজনৈতিক দলগুলোকে আপনারা প্রশ্ন করছেন, আমরা একে অপরকে প্রশ্ন করছি, বিশেষ করে ক্ষমতাকে প্রশ্ন করছি। এটা একটা বড় কারণ হলো যে রাজনৈতিক দলের যে চাওয়া, এই চাওয়াটা জুলাইয়ের আপনার প্রথমার্ধে পূরণ হয়ে গেছে। আপনার ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পরই কিন্তু বিএনপির জামাতের বিজয় হয়ে গিয়েছে। কারণ হলো যে তারা তো রাজনৈতিক দল মানে ক্ষমতামুখী, কিন্তু যেই জনগণ ক্ষমতামুখী না, তারা আত্মমুখী, তারা এই নিজের সম্পদের মালিকানা ফিরে পেতে চায়, নিজের নাগরিকত্ব ফিরে পেতে চায়, নিজের দেশের মালিক হিসেবে অনুভব করতে চায় যে সে এখানে মূল্যবান। সেই মানুষটার সংগ্রাম, সেই মানুষটার প্রাপ্তি কিন্তু আপনার 5 আগস্টে আসে নাই। সেই মানুষটার প্রাপ্তি আসতে আমাদেরকে দীর্ঘ পথ হাঁটতে হবে এবং সবচেয়ে বেশি সময়টা অনেক না। 2 বছর সময় কখনোই কোনো দেশের জাতীয় রাজনীতির জন্য লম্বা সময় না। আপনি যদি দেখেন যে এটা অনেক সময় হতো কখন, একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি ধরেন একটা গাড়ি চালিয়ে যাচ্ছেন, হ্যাঁ আপনার অনেক পুরাতন গাড়ি, 1978-79 সালের গাড়ি, হ্যাঁ আপনার এমন গাড়ি যে এটা হঠাৎ করে থেমে গিয়েছে, আপনি কিন্তু সেখানে অনেকক্ষণ বসে থাকতে হবে। কিন্তু আপনার ব্র্যান্ড নিউ গাড়ি, একটা ভালো কন্ডিশনের গাড়ি হঠাৎ করে থেমে গেল, হয়তো বা আপনি একটু দাঁড়ালেন, পাশে একটা গাড়ি আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করলো, আপনি কিন্তু অল্প সময় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। আমরা মনে করি 17 বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে, সেই যে আপনার আউটডেটেড একটা গাড়ি চালানোর ব্যাপারটা অনেকটা রাষ্ট্রটাকে এমন জায়গায় নিয়ে গেছে, সেটা কোনো একদিন এটা তো আপনার জরাজীর্ণ হয়ে পড়েছিল, জুলাইতে সেটা খসে পড়েছে, একদম মাটিতে গুঁড়ো হয়ে পড়ে গিয়েছে। কিন্তু তার আগে তো আপনার প্রতিষ্ঠানগুলো 1 by 1 ধ্বংস হয়েছিল। সো আমি বলবো যে এইখানে এই সময়ে 2 বছর যথেষ্ট না। কেন না? কারণ আপনি তো হঠাৎ করে এসে পুরো একটা সিস্টেমকে ওভারহোল করতে পারছেন না। এই কারণে আমরা বলবো যে হ্যাঁ, আমাদের চ্যালেঞ্জ যাচ্ছে, সংগ্রাম জারি রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এখন যারা আপনার রাষ্ট্র পরিচালনা আছেন, তাদেরকে অনবরত প্রশ্নের মধ্যে এবং বিশেষ করে এই আকাঙ্ক্ষার আলোকে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছেও আমি খুব বেশি পরিবর্তন, প্রথমে আমি সবাইকে একই প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি দেখছেন যে কতটুকু রাষ্ট্র তার সেই পথে পরিচালিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সম্মানিত সহ-আলোচকদ্বয় এবং বিজ্ঞ দর্শক শ্রোতা মণ্ডলী সহ সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। যেটা একটা প্রশ্ন এবং এটা আপনার শুধু না, বা আজকে এখানে আলোচনা হচ্ছে না, সব জায়গায় এখন জনগণের কাছে এটা একটা আলোচনার বিষয় যে জুলাই 2 বছর পূর্তি হতে যাচ্ছে, আমরা কি পেলাম বা কতটুকু অগ্রসর হলাম বা কতটুকু পিছনে গেলাম, এটা পর্যালোচনা হচ্ছে। তো প্রথম বিষয় হচ্ছে যে আমি এটা বলবো যে আসলে জুলাই এই আমাদের জন্য বা আমরা যারা এখানে আলোচনা, বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট করতেছি অনেকের জন্য, যে জুলাইয়ের আগে আমাদের যে সময়গুলো আমরা পার করেছি, মানে এক একটা দিন আমাদের পার হওয়া মানে হচ্ছে চিন্তা করতাম যে আরো একটা দিন বেঁচে গেলাম, বা একটা রাত কেটে গেলে ভাবতাম যে আরো একটা রাত। আলাউদ্দিন ভাইয়ের মতো বলতে হয়, সেটা তো আপনার আপনাদের বিজয়, আমাদের বিজয় না। আমি তো বাংলাদেশের একজন নাগরিক নাকি, আমি তো একজন সিটিজেন, আমার তো নাগরিক অধিকার আছে। আমার তো হচ্ছে সেটাকে আপনি কি বাদ দিবেন যে আমি হয়তো রাজনৈতিক দল করি, তাতে বললে কি আমার নাগরিক অধিকার মানবাধিকার থাকবে না? আমি কি সেটা পাওয়ার যোগ্য না? আমারও তো সেটা পাওয়ার যোগ্য। একজন সাধারণ মানুষ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারি নাই, মানে ইভেন্চুয়ালি আমি করতে পারি নাই। সরকার চেঞ্জ হওয়ার পরে আমার ক্যাম্পাসে যাওয়ার সেই সুযোগ হয় না। 2 দিন গিয়েছে, একদিন মাথা ফাটিয়ে দিয়েছে, লাইব্রেরির ভিতরে আটকে রাখছে, মানে অনেক হয়তো দিন যদি তারা বের করতে পারতো হয়তো মেরে ফেলতো, এরকম পরিস্থিতি পার করেছি আমরা। এরপর হচ্ছে যে এই মানে জুলাইয়ের যে আন্দোলনটা, সেটাও তো একদিনের না। আমরা 17 বছর এই রাজপথে লড়াই সংগ্রাম করে এরপর হচ্ছে যে 5ই আগস্ট হয়তো আমাদের পরিপূর্ণ বিজয় হয়েছে, কিন্তু এই দীর্ঘ সংগ্রাম তো আমরা করেছি। নদীতে ঝাঁপ দিয়েছি,
নদী সাঁতরিয়ে পার হয়েছি, তারপর যে চারতলা থেকে বিল্ডিংয়ের বাসার গেট জানালা কাটা ছিল, সেখান থেকে রশি ধরে নিচে নেমে গেছি। পুলিশের বন্দুক নল আমাদের বুকে তাক করেছে, সেখানে বন্দুকের নল ফেলে দিয়ে সেখান থেকে আমরা আন্দোলন সংগ্রাম সফল করে সেখান থেকে পার হয়েছি। অনেক জায়গায় আমাদের হয়তো একদম জুলাইয়ের 1 তারিখেও আগস্টের 1 তারিখে আমার বাসায় যৌথ বাহিনীর অভিযান হয়েছে। সেদিনও যদি হয়তো আমাকে পেত, হয়তো ক্রসফায়ার বা গুমের শিকার হয়ে যেতে পারতাম। এরকম সময়গুলো তো পার করে আমরা জুলাই এই যে বিপ্লব যেটা বা গণ অভ্যুত্থান যেটা, আমরা 5 আগস্ট একদম সকালে মা বাবা সবার থেকে বিদায় নিয়ে, সন্তান পরিবার থেকে বিদায় নিয়ে সর্বপ্রথম এই পিজি হাসপাতালের পিজি হাসপাতালের 2 মানে 1 এবং 2 মাঝখানায় এখান থেকে আমরা মিছিল নিয়ে কারফিউ ভেঙে সর্বপ্রথম শাহবাগে গিয়ে দাঁড়িয়েছি এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটা সফল হয়েছে। তা আমি মনে করি এই জায়গাটা, এই যে আমরা এখন কথা বলতে পারছি, আজকে আমরা এখানে যারা আসছি, আলোচনায় আসছি, আমরা কিন্তু এখানে থাকার কথা ছিল না। জুলাই বিপ্লব না হলে হয়তো আমাদের এখানে আসা হতো না, বা আমাদেরকে আপনারা ডাকতেন না, ডাকার হতো না। তো এটা একটা সফলতা যে আমরা কথা বলতে পারছি, আমরা না, মানুষ কথা বলতে পারছে। এটা বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। যে হয়তো আমরা সরকারি দলের সমালোচনা করছি, সরকারের দল আমাদেরকে সমালোচনা করতেছে, মুখোমুখি হচ্ছে, সংসদে আলোচনা হচ্ছে, রাজপথে আলোচনা হচ্ছে, এটা একটা সফলতা। এরপর আমি ধরেন 5 আগস্টের আগে গত 3টা নির্বাচন যেভাবে হয়েছে, 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, ভোট দিতে পারে নাই জনগণ, ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে হয়েছে, আমি ডামি নির্বাচন হয়েছে, একটা মানে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে গেছে। তো এই যে এখন জনগণ ভোট দিতে পারছে, জনগণের ভোটাধিকার ফিরে পেয়েছে। এরপর হচ্ছে যে আপনি হচ্ছে যে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি, আমি কোন দেশের সাথে চুক্তি করব, কোন দেশে যাব না যাব, এগুলো কিন্তু ওই সময় মানে একটা আধিপত্যবাদী শক্তির মাধ্যম দিয়ে এগুলো নিয়ন্ত্রিত হতো, চাইলে করা যেত না। সে জায়গা থেকে এখন আমরা সেটা করতে পারছি। আপনি যদি আজকে দেখেন যে আয়নাগর নাই, আয়নাগরের মানুষ গুম হয়ে মানে যে কাউকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, পরবর্তীতে হচ্ছে যে নদীতে লাশ পাওয়া যাচ্ছে বা ধান খেতে লাশ পাওয়া যাচ্ছে, সেই পরিস্থিতিটা নাই আজকে। আপনি এই যে এগুলো তো আমাদের একটা অর্জন, জুলাই বিপ্লবের কারণে এটা সম্ভব হয়েছে, না হয় এগুলো হইতো না। হলে হচ্ছে ফেসিবাদ যেভাবে 17 বছর আমাদের গাঁড়ের উপর চেপে বসেছিল, তাহলে এই ফেসিবাদ এখন আরও মানে হচ্ছে যে টুটি চেপে ধরার যে পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেই জায়গায় যেত। এখন আমি যদি বলি যে পাই নাই কি, আমার প্রত্যাশা ছিল প্রত্যাশা, আমার এগুলো হচ্ছে প্রাপ্তি, আর প্রত্যাশা কী ছিল সেগুলো আমি পাই না, অপ্রাপ্তি যেটা আমি বলবো। প্রথম বিষয় হচ্ছে যেমন আমাদের এই জুলাই বিপ্লবের কয়েকটা চাওয়া ছিল, যে একটা ছিল যে মানে হচ্ছে যে আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চেয়েছি, বা বলছে যে আপনি দেখতেন যে ওখানে আন্দোলন সহ চলার সময় বিভিন্ন জায়গায় প্লেকার্ড লেখা ছিল যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক জন্য মানে সাময়িক বিড়ম্বনার জন্য আমরা দুঃখিত। তো সেই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন, এক দলের জায়গায় আরেক দল আসবে, বা হচ্ছে যে ব্যক্তির পরিবর্তন হবে, শেখ হাসিনার জায়গায় তারেক রহমান আসবে, বা এরকম ব্যক্তির পরিবর্তনটা চায় না। এখানে রাষ্ট্রীয় কাঠামো যাতে করে আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে যে সংবিধানের মধ্যে যেই ফেসিবাদী যেই উপাদানগুলো আছে সেগুলোকে মূল উৎপাদন করে একটা গণতান্ত্রিক সিস্টেম চালু করার কথা ছিল। সেই জায়গাটাতে আমাদের অপ্রাপ্তি রয়ে গেছে, যে জুলাই সনদ এত ঐকমত্য কমিশনের ভিত্তিতে যেটা হয়েছে সেটা আমরা পাই নাই। এরপর আমি ছোট করে 2-3টা বিষয় বলে আমি বিরতিতে যাব। তো আমরা বলছি যে আমরা পাই নাই, যেমন হচ্ছে যে আপনার হচ্ছে যে চাঁদাবাজি এখনো চলছে, বা টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো চলতেছে। সব জায়গায় দলীয় লোক বসায় দেওয়ার যে প্রবণতা আগেও ছিল, এখনও আমরা দেখতেছি যে অনির্বাচিত প্রশাসক বিভিন্ন সব জায়গাগুলোতে বসায় দেয়া, নির্বাচিত সরকার যদিও আমাদের সংবিধানের 59 নম্বর দ্বারাই আছে যে সব জায়গায় আমরা নির্বাচিত লোক দিয়ে আমরা পরিচালনা করব, সেই জায়গায় আমরা এখন প্রশাসক বসাই দিচ্ছি। আমি শুনবো আপনার এই আলোচনা দিয়ে আপনার কাছ থেকে শুরু করব। সংস্থানের অভাব যুবকদের মধ্যে সেই হতাশা তৈরি হচ্ছে, এগুলো নিয়ে হতাশা তৈরি হচ্ছে, বা এই জায়গাগুলোই মূল্যায়ন করা এখন দরকার। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরছি, সঙ্গেই থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আজকে জুলাই নিয়ে, জুলাইয়ের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়িত হলো, এবং
আজকের এই প্রায় 2 বছর পূর্তিতে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আমরা আসলে বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আমি এই মুহূর্তে আসলে শুরুটা করতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছ থেকে, যে জুলাইয়ে আমরা দেখেছি যে অভ্যুত্থানের পরে নানা ধরনের কর্মকাণ্ড হয়েছে, দেশে মব সংস্কৃতি চালু হয়েছিল, দেশে মামলার সংস্কৃতি চালু হয়েছে, এবং মামলার সংস্কৃতি চালু হওয়ার পরে সর্বশেষ 2 বছরের মাথায় গিয়ে যদি আমরা দেখি, সেক্ষেত্রে এখন পর্যন্ত অসংখ্য মানুষ আছে যাদের সেই মামলাগুলো নিষ্পত্তি হয়নি, এবং কোনো না কোনো ক্ষেত্রে দায়ী করা হয় যে এই মামলা এবং ভুয়া মামলা, মানে যার যেই অপরাধের দায় নেই সেই দায়েও তাদেরকে মামলায় জড়ানো, হয়তো বা সে আওয়ামী লীগের কোনো না কোনোভাবে সে সাপোর্ট করতো বা তাদের দলের সাথে জড়িত আছে, এরকম অসংখ্য মানুষকে হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে সেই কিছু দায় তখনকার যারা নেতৃত্বে ছিলেন অভ্যুত্থান পরবর্তী সরকারের সময়, কিছু দায় এনসিপির উপরে দেয়া হয়, যে এনসিপির অনেকেই এই মামলা নিয়ে অনেকে বলারও চেষ্টা করেন যে তারা এক ধরনের বাণিজ্য করেছেন, এবং মামলা বাণিজ্যের প্রচুর রিপোর্ট যদি এই গণমাধ্যমে আমরা দেখি গত কিছুদিন ধরে প্রচুর হয়েছে এই ঘটনার পরে। সেই জায়গাগুলো থেকে আপনারা কি বলবেন, যে যারা একসময় এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই সময়টাতেই তারা যখন ফ্রন্ট লাইনে ছিল তখন এই ধরনের একটা বৈষম্যের কথা তৈরি হয়েছে। আমি এই মাহফুজুল হকের কথা রেফারেন্স ধরে বলতে চাই যে যেই অত্যাচারের শিকারটা একসময় হয়েছিল, সেই অত্যাচারটাকেই আবার পুরো মাত্রায় আরেকজনকে ফিরিয়ে দেওয়াটা কি মানে ওটা জাস্টিফাইড কিনা? প্রথমত আপনার সাথে আমি আপনাকে একটু কারেক্ট করে দেই, সেটা হলো যে 5 আগস্টের পরে আপনার মব চালু হয়েছে, মব সংস্কৃতি অথবা মামলা বাণিজ্যের সংস্কৃতি, সেটা আসলে সঠিক নয়। আপনার মব কিন্তু 5 আগস্টের আগেও ছিল, এবং 5 আগস্টের পরে হয়তোবা আপনার রাষ্ট্র যখন দুর্বল হয়ে পড়ে, পুলিশের অনুপস্থিতিতে, আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিকভাবে আপনার নিষ্ক্রিয়তা, তখন এখানে আপনার মব সংস্কৃতি বেড়ে যায়, কিন্তু চালু হয়েছিল এটা বলা যাবে না। ঠিক আছে, আমি কারেকশন করতে পারি এটা, যে তখন বেশি মাত্রায় ছিল না। দ্বিতীয়ত হলো যে মামলা বাণিজ্য, যেটা মামলা বাণিজ্য আওয়ামী লীগের সময় যেভাবে হয়েছে, গায়েবী মামলা নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, আমি রিপোর্টও করেছি, মৃত মানুষের বিরুদ্ধে মামলা নাম শুনেছেন নিশ্চয়ই। মানে আপনার কমিটির লিস্ট ধরে ধরে, তাদের কাছে আপনার কমিটি আছে, কোথায় কোন কমিটি পাবলিশ হয়েছে, কমিটির নাম ধরে ধরে আপনার মামলা দিয়ে দিয়েছে। এবং বেশিরভাগ মামলা হলো থানায় আপনাকে যেতে হবে, গিয়ে নাম কাটাতে হবে, এবং সেখানে আপনার একটা অর্থ প্রদানের সংস্কৃতি চালু হয়েছে। তখন বিরোধীদের মধ্যে যারা অপেক্ষাকৃত সচ্ছল ছিল তাদের পক্ষে সম্ভব হয়েছে, হ্যাঁ, আপনার আগে থেকেই এই জায়গাটা সেটেল করা। অনেকে আপনার দেখা যায় বিনা বিচারে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। দুঃখজনকভাবে 5 আগস্টের পরও আপনার যেই মামলা যারা গ্রহণ করবে, যারা মামলার রাইটার, সেই মানুষগুলো তো দুঃখজনকভাবে পরিবর্তন হয় নাই। না হওয়ার কারণে যেই শিক্ষার্থী সমন্বয়ক ছিল আন্দোলন করার জন্য, সেই সমন্বয়ককে ডেকে এনে আপনার তারপর স্থানীয় বিএনপি নেতাকে ডেকে এনে, কিছু কিছু ক্ষেত্রে জামাতের নেতাকে ডেকে এনে, তখন সেই পুলিশ মামলাটা নেয় কে? পুলিশ স্টেশন তো নেয়। আপনি সংস্কারটা কোথায় লাগবে? আমি বলছি পুলিশ স্টেশনে সংস্কার লাগবে, পুলিশের সংস্কার লাগবে। মামলা নেয় কিন্তু দেয় যারা দেয় না, মামলা তো এখন দেখেন আপনার অনেক বড় বড় মামলা, আপনার মামলা না নেওয়ার কারণে আন্দোলন করতে হয়। আবার দেখা যায় আপনি গায়েবী মামলায় শত শত মানুষের অনেক মামলা আমরা দেখেছি যেটা কোর্টে হয়েছে, পরে পুলিশের কাছে গেছে। তো এখানে মূল জায়গাটা হলো এটা দুঃখজনক, যেভাবে আপনার মামলা বাণিজ্য হয়েছে এবং গণহারে মামলা দেওয়া হয়েছে ছিল দুঃখজনক, এবং এটার মাধ্যমে আমরাও হতাশ হয়েছি, এটা সত্য কথা। কারণ আমি তো ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে মামলা করি নাই, অথবা আমি আমার আশেপাশে কাউকে আমি মামলা তো আমার রাজনৈতিক ওয়াপন না, কারণ এই মামলা করে আমি রাজনৈতিক সুবিধা নিতে পারবো না। মামলা করে কারা সুবিধা নিতে পেরেছে? যারা সেখানে শক্ত প্রতিপক্ষ ছিল। প্রতিপক্ষই কিন্তু মূল মামলার বাণিজ্য করেন, আর মামলা গণহারে দিয়ে তার সাথে নেগোশিয়েট করা, তাকে এলাকা ছাড়া করা, সেই কাজটা করেছে। ধরেন আমি ব্যক্তিগতভাবে এনসিপি কিংবা আপনার জামাত, বিএনপি কার ঘাড়ে যাবে আসলে সেই দায়টা আমি নিতে চাচ্ছি না। আমার কাছে মনে হয়েছে যে অভ্যুত্থানের পরে এই সংস্কৃতির পরিবর্তন করা দরকার ছিল, যেটা হয় নাই। না হওয়ার কারণে অনেকের দায় আছে, এবং এই দায়ের জায়গা থেকে আমি বলবো যে এখনও আপনার সময় আছে। কারণ আপনি যদি গণহারে মামলা হয়, মামলা বাণিজ্য হয়, তাহলে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা থাকে না। আর জুলাই গণঅভ্যুত্থানে যেই পরিমাণ আপনার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যে ব্লাডশেড হয়েছে, তারপরে যদি আপনি তাদের বিচার না করতে পারেন, তাহলে বাংলাদেশে কিন্তু আগামীতে আপনার আরও বড় অপরাধ ঘটবে আপনার। কারণ মানুষের মধ্যে একটা ধারণা হবে, অত্যাচারীর মধ্যে ধারণা হবে যে বিচার তো নাই এখানে, যে কোনোভাবে আপনার এই ব্যবস্থার মধ্যে থেকে আমি বের হয়ে আসতে পারবো। সেই জন্য হলো অপরাধীর শাস্তি নিশ্চিত করার জন্য হলো অপরাধীর সাথে
আপনার যারা নিরপরাধ তাদেরকে যাতে আমরা ইন্টেনশনালি সেখানে না দিই, এবং এটা আমার হতাশা আছে। এটা নিয়ে আমার আসলে ব্যক্তিগতভাবে বলেন যে, দলীয়ভাবে বলেন যে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যুক্ত ছিলাম না। আপনি হয়তো বা মনে করতে পারেন যে দুই একটা জায়গায় এনসিপির সাথে অনেকে যুক্ত ব্যক্তিবর্গ ছিল। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে সারা দেশে কিন্তু আপনার সমন্বয়ক হয়েছিল অভ্যুত্থানের পরে, কিন্তু সব সমন্বয়ক তো এনসিপি করে না। অভ্যুত্থান নেতৃত্বের একটা বড় অংশ এনসিপিতে আসার কারণে এনসিপিকে দায় বলেন ক্রেডিট বলেন এটাকে নিয়ে আগাতে হবে। এটা নিয়ে আসলে আমরা খুব বেশি শঙ্কিত না যে আমরা ক্রেডিট নিচ্ছি কিনা। ক্রেডিট তো আমরা নিচ্ছি না, ক্রেডিট তো জনগণ দিচ্ছে। হ্যাঁ, এবং বিএনপি ক্রেডিট দিচ্ছে, জামাত ক্রেডিট দিচ্ছে, আমরা কেন ক্রেডিট নেব? জনগণ দেখছে না তখন কে নেতৃত্বে ছিল, কার ডাকে আসলে মানুষ শেষ মুহূর্তে এক দফার জন্য আপনি শহীদ মিনারে গেল। জনগণ তো দেখেছে তখন, জনগণ কার ডাকে এসেছে জনগণ। আর সবচেয়ে বড় কথা, আপনি শহীদ পরিবারের কাছে যাবেন, আপনি আহতদের কাছে যাবেন, তাদের হতাশা, তাদের সব গ্লানি, সব ক্ষোভ কিন্তু আপনার আমাদের যে গণঅভ্যুত্থান নেতাদের উপরে। কেন? কারণ হলো যে তারা মনে করেছে যে আমাদেরকে তাদের ডাকে এসেছি এবং এটা তোমার দায়িত্ব যে আমাকে এটা করবেন। মাহফুজুল হক, আপনি কয়েকটা কথা বলেছিলেন, দখলবাজি, চাঁদাবাজি, তারপরে সেই জায়গাগুলো আপনি ঠিক করতে পারেন। পররাষ্ট্রনীতির এই কথাটা আমার একটু মানে মনে হয়েছে আর কি। পররাষ্ট্রনীতি বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে, তার নিজ সিদ্ধান্তে নিচ্ছে। এখন তো এই ধরনের বিতর্ক হচ্ছে যে আগে পাশের দেশ থেকে নিতাম, এখন একটু দূর দেশ থেকে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক হচ্ছে, তাই নয় কি? জি, আমার না, এটাতে আমার কাছে মনে হয়েছে, আমার মত আপনার মত বা আরেকজনের মত নাও মিলতে পারে, যিনি মানে ওইটাতে দেখে অবস্থা এই অভিযোগ সাধারণের কাছে আছে, বা কার্যক্রমেও তো দেখা যাচ্ছে আমাদের এরপরের আমাদের চুক্তি, আমাদের বিভিন্ন দেশের সাথে চুক্তি, তারপরে তার যে বাস্তবতা, সবকিছু মিলে সেটা একটা মনে হয় না বাংলাদেশের পররাষ্ট্রনীতি আগে যেরকম পাশের দেশের দিকে আমরা মাথা নুয়ে দেখতাম, এখন একটু দূরের দেশের দিকে রাখার চেষ্টা করছি। আমি বললাম যে সেক্ষেত্রে আমার সাথে, আপনার সাথে বা আরেকজনের সাথে নাও মিলতে পারে। আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করছি। না, আমার কাছে মনে হচ্ছে যে এখনো সরকারের তো মানে এই যে কত 4 মাস নাকি না, আমি এই সরকার তো মাত্র 4 মাস, আমি পরবর্তী আমি সেটা বলতেছি, সব মিলে আমি বলতেছি সেটা জায়গাটাই বলতেছি। তাহলে আমরা যারা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের দেখে অভ্যস্ত, তাদের কাছে এখন ভিন্নতা খারাপ লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু এখন আপনি বলতে পারেন এখনকার, আমি সেটা সরকারি দলের প্রতিনিধি আছে, ওনারা অবশ্যই ডিফেন্ড করবেন না। আমার কাছে আমি বিরোধী দলের বা হচ্ছে যে আমার জায়গা থেকে আমি যদি ব্যক্তি হিসেবে বলি, আমার কাছে মনে হয়েছে তারেক রহমান প্রথম ভারত সফর করলে যে ধরনের মানে আমার কাছে যেরকম লাগতো বা যেভাবে আমি ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু যখন তিনি সেটা একটা মালয়েশিয়া দিয়ে শুরু করলেন বা চায়নাতে গেলেন বা হচ্ছে যে তুরস্কের সাথে সম্পর্ক হচ্ছে, পাকিস্তানের সাথে সম্পর্ক হচ্ছে, আমেরিকার সাথে সম্পর্ক হচ্ছে, তার মানে কোনো একটা দেশের উপর নির্ভরশীলতা, মানে আমার মাথা নুয়ে দেয়া বা হচ্ছে তারা যা আমাদের সব কিছু ঠিক করে দিবে, তারা চাইলে, তারা বললে আমরা অন্য দেশে যাইতে পারবো না বা চুক্তি করতে পারবো না, আমাকে সব কিছু ওখান থেকে আনতে হবে, আমার মানে হচ্ছে যে আমার তাদেরকে ওখানে গেলে আমাকে হচ্ছে যে ট্যাক্স দিতে হবে, আর আমার দেশে আসলে ট্যাক্স দেওয়া লাগবে না, আমি বলবো যে আমি উদারভাবে সব দিয়ে দিচ্ছি, এমন দেয়া দিয়েছি যাতে করে আজীবন মনে রাখে, এবং মনেও রাখছে। এখন ধরেন কোথাও স্থান না হলেও সেখানে স্থান হয়েছে এবং সবাই স্ত্রীর সম্পর্ক। তো এই জায়গাগুলো থেকে গিয়ে এখন এটা আপনি বেটার আপনি মনে করেন কিনা? আমার কাছে তো মনে হচ্ছে যে এই যে এখন ওয়ান সাইডেড পররাষ্ট্রনীতি না হয়ে এখন যে মাল্টি কান্ট্রি সাথে যে সম্পর্কটা হচ্ছে, এটাই তো একটা দেশের মানে আমার কোথায় থেকে কোন জিনিসটা আনলে আমার লাভবান হব, আমি বেনিফিটেড হব, কোথায় আমি কোথা থেকে আমদানি করব, কোথায় রপ্তানি করব, কোথায় আমার জনশক্তি আমি প্রেরণ করব, এই জায়গাগুলো যখন আমি বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করতে পারবো স্বাধীনভাবে, তো তাতে সেটাই তো একটা সার্বভৌম একটা স্বাধীন দেশের মর্যাদা, এই জায়গায় তো নির্ভর করে। কিন্তু আপনি যদি সেটা না করতে পারেন, আপনার যদি এক দেশের চোখ দিয়ে সব কিছু আপনার বিশ্বকে দেখতে হয়, তো সেটা তো একটা স্বাধীনতা বা সার্বভৌমত্বের সিম্বল বহন করে না। ওটা নিয়ে না, পরবর্তীতে বেশ কয়েকটা চুক্তি নিয়ে প্রশ্নটা আর কি, না চুক্তি বিশেষ করে ইউএস এর সাথে চুক্তি নিয়ে প্রশ্নটা, যেটা হলো যে আমরা এখন আগে ভারতের দিক থেকে দেখতাম, এখন ইউএস এর লেন্স থেকে আমরা সবকিছু দেখা, বা তাদের চাপিয়ে দেয়া সবকিছু আমরা করছি কিনা। এখন সেটা আর একটু সময় গেলে আপনি বুঝতে পারবেন। আমার কাছে তো মনে হচ্ছে না যে সবকিছু আমরা একদিক থেকে করতেছি, বিভিন্ন দিকের সাথে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক হচ্ছে, চুক্তি হচ্ছে, প্রতিনিধিরা আসতেছেন, আমাদের দেশের প্রতিনিধিরা যাচ্ছেন, তো আমার কাছে তো সেটা মনে হয় না। তবে আমি এটা দাবি করব যে যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে চুক্তি হয়েছে, শেষ মুহূর্তে সরকার তো এখন ক্ষমতায় আছেন, সরকার সেটা সংসদে নিয়ে আসুক, আলোচনা করুক, সেটাকে রিভিউ করুক, যদি আমাদের দেশের আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বা স্বার্থ বিরোধী কিছু থাকে, সেটাকে সরকার চেঞ্জ করার তো উপায় আছে।
সুযোগ আছে। ভিন্নভাবে আমি কোনটা বাস্তবায়ন করবো, কোনটা করবো না, কতটুকু করব, সেটা নিয়ে তো কথা বলার এবং উদ্যোগ নেওয়ার সুযোগ আছে। উদ্যোগ নেওয়ার সুযোগ সেটাকে আছে। আমরা সরকারের কাছে দাবি করবো, সে উদ্যোগ নেওয়া হোক। মানসুর আলম, আমি যেটি হলো যে বলছিলেন যে অনেক জায়গাগুলো এখন সরকারের উপরে বর্তায়, যে চাঁদাবাজি, দখলবাজি, 2-3টা শব্দ যেটি বলেছেন মাহফুজুল হক, যে সেই জুলাইয়ের জায়গা থেকে দাঁড়িয়ে সরকারের 4 মাস এর অতিবাহিত হতে চললো, 4 মাসই তো, হ্যাঁ 4 মাস প্লাস হলো। তো এই যে সময়টাতে সেদিক থেকে বিএনপি কতদূর অগ্রসর হতে পেরেছে, এবং এই যে গণভোটের রায় ভুয়া বাস্তবায়ন, মামলার জুলাই যেগুলো সনদ। হচ্ছে সেগুলো আসলে সরকার কতটা আন্তরিকভাবে দেখে সেগুলো মানে ফাইনাল রিপোর্ট বলেন বা সেগুলো থেকে মানুষকে কি অব্যাহতি দেওয়ার চেষ্টা, কোনো উদ্যোগ কি দেখছেন আপনি? এই চাঁদাবাজি করাটা ওনাদের একটা অ্যাকাউন্ট হয়ে গিয়েছে এটার মধ্যে। এখন সব কিছুর মধ্যে চাঁদাবাজি খুঁজে পান, এবং আলটিমেটলি যেসব জায়গায় চাঁদাবাজি হয় সেখানে যে ওনাদের কোনো শেয়ার থাকে না তা না, আমি বরং উল্টোটাই দেখি। তো এই বুলিটা এখন বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি। চাঁদাবাজি, বিএনপির যেসব নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে সংযুক্ত ছিলেন সবাই পার্টি থেকে বহিষ্কার হয়েছেন, অথবা আইনি ব্যবস্থাও পার্টি অনেক ক্ষেত্রে নিয়েছে। এবং এই ব্যাপারে পার্টি একটা সময় পর্যন্ত জিরো টলারেন্সই ছিল, এখনও আছে। এবং আমি যেটা দেখি যে গুণগত পরিবর্তনের জন্য ক্রমাগত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ওনার কাজ করে যাচ্ছেন, আমরা আমাদের মতো করে করছি, চেষ্টা করছি। এবং আপনি দেখবেন যে রাষ্ট্রের প্রতিটা ইনস্টিটিউশন এখন যে ধরনের জবাবদিহিতার মধ্য দিয়ে যায়, যেটা হয়তো আমরা অতীতে কখনো ভাবতেও পারিনি। আমি কয়েকদিন আগে নিউজ দেখছিলাম যে 2-3 জন ইউনো ওনারা খাল খননের পরবর্তীতে যে টাকাটা রয়ে গিয়েছে সেই টাকাটা ফেরত দিয়েছে। এবং যখন এই 5 থেকে 25 কোটি গাছ লাগানোর যে আমাদের যে প্রজেক্টটি আছে বন পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে, সেই প্রকল্পে নির্দিষ্ট একটি সংখ্যক গাছ না লাগিয়ে সেখানকার কর্মকর্তারা বলেছেন যে গাছগুলো লাগানো হয়েছে, এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ডিটেক্ট করেছেন যে লাগানো হয়নি। সো এই ধরনের জবাবদিহিতামূলক এবং একই সাথে রাষ্ট্রের গুণগত যে কাঠামোটির পরিবর্তনের জন্য যেভাবে চেষ্টা করছে সরকার, সেটিকে সবার স্বাগত জানানো উচিত বলে আমি মনে করি। এখানে চাঁদাবাজি খুবই ঠুনকো আলোচনা, এবং এই আলোচনা করে যদি তারা যেতে থাকেন, আমাদেরও অনেক অনেক কিছু করার থাকে, সবসময় সেটা আমরা করি না। মানে ঠুনকো আলোচনা কেন বলছেন? মানে এটা কি মানে একটা জেনারেলাইজ কথা এই জন্য বলছেন? জেনারেলাইজ কথা এটা কিছু ক্ষেত্রে তো হয়ও, শুধু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু উনি তো যদি সম্ভব হয় উনি বলবেন যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি আমি আমার জীবনে কোনোদিন চাঁদাবাজি করি নাই, আমি জীবনে কোনোদিন কারোর কাছ থেকে 1 টাকা মেরে খাইনি, আমার কেন সেটা গায়ে মাখতে হচ্ছে? তারা তো সেটা বলছেন না যে অমুক জায়গার অমুক নেতা অমুক কর্মী চাঁদাবাজ, সেভাবে তো তারা উল্লেখ করবেন না। এবং এই যে চাঁদাবাজের যে সংখ্যাটা সেটা তো খুবই কম, খুবই নগণ্য, কিন্তু এই একটা দাগ ওনাদের শুধু ওনারা না, ওনাদের বট বাহিনী বিভিন্ন নামে বেনামে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ফালতু পেজ, এবং বেশিরভাগই নামবিহীন, তো তারা এসে গালাগালি তাদের সেই সব পেজে, এখনও দেখি যে সেই সব পেজের রেফারেন্সে, ওনাদের রেফারেন্সে সেসব পেজ চলে, ওনাদের পয়সায় সেসব পেজ চলে, এবং সেভাবেই কিন্তু আমাদের চরিত্র হনন করার জন্য, সংগঠনের চরিত্র হনন করার জন্য, সর্বোপরি সরকারের পিছনে এখন তারা আছেন তাদের সেই সব এজেন্ডা নিয়ে। তো আমি ভাবছি যে এটা যদি আপনি মনে করেন যে দেশের সংস্কার দরকার, আপনারা যদি মনে করেন যে দেশের উন্নতি দরকার, এবং যেহেতু আপনারা বিরোধী হলেও আপনারা সরকারেরই অংশ, সরকার আপনাদেরকে রেখে কোনো কিছু করছে এমন না, যে কোনো আপনারা আপনাদের মাননীয় সংসদ সদস্যরা আছেন, তারা বিভিন্ন এলাকায় তাদের কাজ করছেন, আমরা আমাদের কাজ করছি, এবং সেখান থেকে সবাই চেষ্টা করছি গুণগত মানের উন্নয়নের এবং রাষ্ট্র সংস্কারের যে কথা তারা বারবার বলেন, সংস্কার, সেই সংস্কারটির আলটিমেট সংস্কারটা বিএনপি করছে। এই যে ট্রাফিক, আপনি যখন রাস্তায় যান, আপনি যখন ট্রাফিক দেখবেন, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম যে লাইট জ্বলার সাথে সাথে থেমে গিয়েছে,
এটি আমি এটা গুণগত পরিবর্তন। হ্যাঁ, মানে এটা সর্বক্ষেত্রে সব জায়গায়। তো এইগুলো যদি ওনারা একটু অ্যাপ্রিসিয়েট করতেন তাহলে হয়তো আমাদের যে না, যাত্রা বিরোধী দল সবসময় অ্যাপ্রিসিয়েট সেটাই। করলে সরকার তার কাজটা মানে জাতীয় না, 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 জাতীয় সজাগ পার্টির থাকবে। মধ্যে তারা- সেটার প্রশ্ন তো আসে। আমি আবার একটা ছোট বিরোধিতা, বিরতি, তাদের আমি বিরোধিতা করার ফিরছি, অনেক আমি কিছু আলোচনায় আছে, ফিরবো। তারা সেটা নিয়ে আবারও করেন। সময় হলো ছোট একটি বিরতি নেওয়ার, ফিরছি একটু পর। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম জুলাইয়ের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। আমি আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছ থেকে জানতে চাই যে এনসিপির কাছে মানুষের প্রত্যাশা ছিল আকাশ সম, এবং বিশেষ করে এনসিপির যদি বাদ দেন, যে যারা এই যে জুলাই আন্দোলনের যারা সূচনা করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, সেই প্রত্যাশা এনসিপি, আমরা কয়েকদিন ধরে রিপোর্ট করছি, অনেকেই বলছেন সাধারণ মানুষ, জুলাই আন্দোলনের আহত যারা রয়েছেন, শহীদ যারা হয়েছেন তাদের পরিবার, যে এনসিপি তাদের সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি, এবং এনসিপির কিছু সদস্যদের উপরে তাদের অনেক ক্ষোভ যে তারা আসলে যতটা না এই কোড আনকোড সংস্কারের দিকে বা রাষ্ট্রকে একদিকে চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করার চেয়ে তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য তারা ছিলেন, এবং সেই কারণে সেই লক্ষ্য অর্জিত হয়নি। কারো কারো মুখে তো এই কথাও শুনছি যে সরকারে ওই সময় যাওয়াটা এনসিপির জন্য সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল। সেই মূল্যায়নে আপনার মূল্যায়নটা কোন জায়গায়? এটা প্রথমত এটা তো সত্য যে আপনার জনগণের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু প্রত্যাশা পূরণ কেন করতে পারে নাই আমি বিশ্বাস করি সচেতন জনগণ সেটাও বুঝে। ঘটনাটা এরকম যে ধরুন একদল মানুষ অনেকক্ষণ ধরে নদী পার হবে, ঘাট চিনতেছে না, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তখন কয়েকটা যুবক হেঁটে যাচ্ছে, তারা সামহাও মনে করে যে ওদিকে ঘাট আছে, তাদেরকে বলছে ঠিক আছে চলো ঘাট দেখাই দিই। ঘাট দেখাই দিয়েছে এবং এই সবাই নদী পার হয়ে গেছে। পার হওয়ার পর তারা মনে করছে যে তুমি যে এখন পথ দেখাই দিছো, তুমি এখন সাইনবোর্ড করো, ঘাট কোথায় কোথায় আছে গুগল ম্যাপে লোকেশন দাও, যাতে আর কখনোই আমরা আবার যখন ফিরে আসব আমি আর ঘাটের জন্য ঘুরতে হবে না। কিন্তু এটা বুঝলো না যে তারা পথ দেখানো তাদের কাজ ছিল, ঘাট নির্মাণ তাদের কাজ ছিল না, সাইনবোর্ড টানানো তাদের কাজ ছিল না। ঘাট নির্মাণের দায়িত্বটা তারা নিয়েছিল না, দায়িত্ব কিভাবে নিয়েছিল? কে? ক্ষমতায় গিয়ে তারা আপনি কি ক্ষমতা বলেন? জুলাই ক্ষমতা এটা? না না, আপনি 5 আগস্ট 8 আগস্টে না রাষ্ট্রীয় আপনাকে কাঠামোর বলি মধ্যে তো তারা বড় ভাই, ঢুকেছে। দুইজন উপদেষ্টা গিয়েছে, তাদেরকে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে বলা হয়েছে। একটা বিষয়, যখন আপনি আমাকে যদি এখানে আপনার তিনজন, দুঃখিত, তিনজন, আমার মনে হয় আমরা তিনজনকে কুরবানি দিয়েছি, এই ছাত্র জনতার এই তিনজন, এবং তারা বুঝবে কিনা তারা নিজেরা কুরবান হয়েছে। এটা ক্ষমতা ছিল না, এটা ছিল একটা এমন মহাদায়িত্ব যে দায়িত্ব কেউ নিতে চায় নাই। তখন বিএনপিকে সাথে ছিল না, বিএনপির সাথে বিএনপি তো বলে নাই, বিএনপি জাতীয় সরকারও করে নাই, এবং বিএনপি আপনার ক্ষমতার অংশ হবে না। কিসের ক্ষমতা? বিএনপি বুঝতে পেরেছে এইটা ক্ষমতা না। যেই দেশে আপনার সরকার নাই, মসজিদের ইমাম নাই, সংসদ নাই, স্পিকার নাই, আপনার সবাই পালায় গেছে, পুলিশ নাই, এটা ক্ষমতা? এটা এই জন্য আমি বলছি যে এটা ক্ষমতা প্লিজ বলবেন না। ওই সময় এটা মহান দায়িত্ব ছিল, গুরু দায়িত্ব ছিল, এবং দায়িত্ব নিয়ে তারা ভুল করেছে সঠিক করেছে ইতিহাস বিবেচনা করবে। আমরা মনে করি তারা দায়িত্ব নিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তারাতে কেউ তো আর সরাসরি রাজপথে আন্দোলন করে নাই। আপনি আন্দোলন করছে ছাত্র জনতা, আন্দোলন করছে রাজনীতিবিদগণ, আপনি এটা এখন সিভিল সোসাইটিকে ধরে নিয়ে এসে বসায় দিলেন। তারা যে আন্দোলনের পুরো ফসলটা খেয়ে ফেলতে পারে না, এটার কারণ ছিল সেখানে 2-3 জন গার্ড ছিল গণঅভ্যুত্থানের পক্ষ থেকে, আপনার তারা নির্বাচিত হয়ে এসেছিল। নির্বাচিত বলতে ভোটে না, কিন্তু তারা তো প্রতিনিধি হিসেবে গিয়েছিল। হ্যাঁ, এখন আপনি বলেন যে হ্যাঁ তাদের দায় নিতে হয়েছে। দায় তো আসলে এখানে তাদের নিতে হবেই, কিন্তু এই দায় যে নেওয়াটা, আপনি যে একটা নির্বাচন হলো, আপনি যেখানে একটা বিচারের একটা সুষ্ঠু প্রসেস শুরু হলো, সংস্কারের যে রূপরেখা নির্মাণ হলো, সেটার জন্য কি তাদের এবং রাষ্ট্রটাকে যেই জায়গা থেকে একটা জায়গায় এসে নিয়ে এসেছে, এখন বিএনপি হোক যে কোনো দল হোক, ধরেন 8 আগস্টে যদি বিএনপি ক্ষমতা পেত, এখন যে অবস্থা হতো, আপনার 12 ফেব্রুয়ারি ক্ষমতা কি সেম অবস্থা?
সেম অবস্থা না। তখন তো আপনার আমাদের রিজার্ভ ছিল তলানিতে, প্রতিষ্ঠানগুলোতে আপনার কোনো প্রাতিষ্ঠানিক উপায় ছিল না পরিচালনার জন্য। আপনি বলেন যে এই পুরো সময়টার মধ্যে যে সংস্কার যতটুকু হয়েছে এটার মাধ্যমে রাষ্ট্রটাকে একটা জায়গায় নিয়ে দিশা আসার আপনারা জন্য দেখিয়েছেন। তারা মূলত ক্রেডিট পাওয়ার দাবিদার। তারা সেখানে আপনার ঠিক আছে, আমি এই তর্ক আমরা চালিয়ে যেতে পারবো। একটা বিষয় বলছিলাম, আমি শেষ সময়ের মধ্যে আছি তো, শেষ। আমি শেষ সময়ের মধ্যে আছি। মাহফুজুল হক সংক্ষেপে একেবারেই যে যেই কথাগুলো বলছিলেন যে আপনারা এক ধরনের এখন যে রাজনীতিটা করছেন, যে এক ধরনের জেনারেলাইজ কথাবার্তা বলেন বিএনপির বিরুদ্ধে, যে একটা গয়রহ কথা আছে না, যে একটা সাধারণ কথা, চাঁদাবাজি, দখলবাজি, এই স্পেসিফিকেশন কোনো ইটা করছেন না আপনারা, এবং বিএনপির উপরে এই দায়টা চাপাতে চান। ধন্যবাদ আপনাকে। আমি আসলে বিএনপির নাম বলি না, যদিও আপা টেনে নিছেন। আমি বলছি সরকারে যেহেতু ওনারা আছেন, আমি শুনেন, আমি উনি যখন সরকারে আছেন তাহলে চাঁদাবাজি বন্ধ করার দায়িত্ব কার? আপনি আজকে আফা বলছেন যে এটা হচ্ছে না, খুব বেশি না, আমরা বেশি বলতেছি। আপনার কারণ বাজারে যান, আপনি আজকে বিভিন্ন মার্কেট বাজারগুলোতে যান, কাঁচা বাজারগুলোতে যান, বিভিন্ন দোকানে যান, যাই দেখেন বিভিন্ন ভিডিও তো ভাইরাল হচ্ছে যে 2 কোটি টাকা না দিলে, মাসে এত টাকা না দিলে ব্যবসা বন্ধ হয়ে যাবে, এবং বাংসুর করা হচ্ছে, করা হচ্ছে। তো এটা তো আমি কোন দল করে সেটা বিষয় না, কিন্তু এটা তো বন্ধ হওয়া উচিত। মানুষকে জিজ্ঞেস করা উচিত যে এখন চাঁদা আগে কত দিত, এখন কত দেয়, বেশি দেয় না কম দেয়, বাড়ছে না কমছে। আপনার সাংবাদিকরা তো কিছুদিন আগে প্রথম আলো একটা রিপোর্ট হলো ঢাকা শহরে কোনগুলো চাঁদাবাজার স্পট, এবং সেখানে কারা জড়িত, এবং সেখানে সরকারি দলের কত % জড়িত, এবং তাদের তার নাম মানে তালিকা সহ। তো সেগুলো গ্রেপ্তার হচ্ছে না কেন? সেগুলো গ্রেপ্তার হলে তো আর এই কথাটা আসতো না। আমরা চাই, আমরা সরকারের সহযোগিতা করতে চাই, সরকারগুলো বন্ধ করুক, জামাতের হলে জামাতের লোককে ধরুক, শাস্তি দেখ, এনসিপির হলে এনসিপিকে দেখ, কিন্তু দায়িত্বটা কে নিবে? সরকারকে তো নিতে হবে। সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটা প্রয়োগ করতে হবে, সে জায়গাটা বলতে হবে। আজকে দেখেন আফা বলছেন যে কিছু সিগন্যালের উন্নতি হয়েছে, এটা ঠিক, কিন্তু হচ্ছে যে আমাদের বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে কি কাণ্ড হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, সেখানে আবার বালিশ কাণ্ডের মতো ঘটনা ঘটতেছে কিনা, তো সেগুলো তো এখন এই সাম্প্রতিক রিপোর্ট, কিন্তু ঘটনাটা পুরনো, ওটা শেখ হাসিনার আমলের রিপোর্ট, মানে এরপর হচ্ছে যে আপনাকে আমি বলি একদম শেষ, জুলাই সনদের যে বিষয়গুলো ছিল আমাদের, এখন মৌলিক যে সংস্কারগুলোর কথা ছিল, আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত না হইলে সেগুলো জুলাই সংস্কার নিয়ে আমরা বড় আলোচনা করব, সেই আলোচনা নিয়ে মানবাধিকার কমিশন, আপনার গণভোটার এখন আমরা তুলতে চাই না, যে আর ল্যাপস হয়ে যাচ্ছে, এটা তো জনগণকে হতাশ করতেছে। এখন এটা হইলে তো আর এই পরিস্থিতি আমরা বিভিন্ন ক্ষেত্রে সরকারের সহযোগিতা, মানসুর আলম, আমি একেবারে শেষ সময় এসে আপনার কাছে জনগণের প্রত্যাশাটা পূরণ হবে। সরকার তার ওই দায়িত্বটা পালন করছে কিনা, যেটা বলছেন যে জুলাইয়ের বাস্তবায়ন প্রধানমন্ত্রী অক্ষরে অক্ষরে পালন করছেন বলছেন, কিন্তু সরকারের সবার সেই জেস্টারটা আছে কিনা? প্রধানমন্ত্রী সরকার প্রধান, তিনি দলনেতা, তিনি যেটা করছেন বাকি সবাই সরকারের যারা অংশ সেটা পালন করছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু অনিয়ম দেখবেন, সেই অনিয়মগুলোর বিরুদ্ধে কিন্তু সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। উনি কিছু ওল্ড রেফারেন্সেস টেনে বলছেন যে এখানে এই ঘটনা, ওইখানে এই ঘটনা। অতীতের সরকার কি করেছে, কোথায় কি ঝামেলা করেছে, সেগুলোর দায়িত্ব তো আমাদের বর্তমান সরকার নেবে না। কিন্তু যেটা হবে যে হ্যাঁ, ওই সমস্যা দিয়ে যদি এক্সিস্টিং কোনো ক্রাইসিস তৈরি হয়, সেই ক্রাইসিসটার সমাধানের জন্য সরকার সচেষ্ট থাকবে। হামের ক্ষেত্রে যেটা হয়েছে যে যদিও ক্রাইসিসটা পূর্ববর্তী সরকারের তৈরি করা, কিন্তু আমাদের যে এক্সিস্টিং সরকার, আমরা সেটার জন্য কিন্তু প্রাণপণে চেষ্টা করেছি সেটাকে কিভাবে রিডিউস করা যায় এবং কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়। এবং সর্বশেষ যে বিষয়টি হলো যে জুলাইয়ের যে এত বড় একটি আন্দোলন, এত মানুষের রক্তত্যাগ, এবং সেটা নিয়ে, এবং জুলাইকে বিএনপি সবচেয়ে বেশি অন করছে। জুলাই সনদে বিএনপি সবার আগে সাইন করেছে, এবং জুলাইয়ের আহত, জুলাইয়ের শহীদ পরিবার, বিএনপি বিভিন্ন ইনস্টিটিউশনের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, এবং যারা স্থানীয় ইলেক্টেড প্রতিনিধি আছেন তাদের পক্ষ থেকে কিন্তু সেই জায়গাগুলোতে যারা আছেন সবাইকে আমাকে শেষ করতে হচ্ছে, সবার জন্য কাজ করা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করবার। আবারও দেখা হবে। শুভরাত্রি।